বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাই ইতিহাস পরীক্ষা দিয়ে এসছো এবং তোমাদের এই মুহূর্তে জানিয়ে রাখি, ম্যাক্সিমাম খাতা কিন্তু দেখা কমপ্লিট। ম্যাক্সিমাম খাতা, কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প খাতা বাকি থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম খাতা কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমাদের সঙ্গে যে শিক্ষকরা জড়িত রয়েছেন তারা কিভাবে খাতা দেখেছেন, তার পাশের রেশিও কেমন হয়েছে, ইতিহাসের ক্ষেত্রে ফেলও বা কেমন হয়েছে, বা ওভারঅল ইতিহাসের মূল উত্তরপত্রগুলো কি ছিল, যে উত্তরের শিক্ষকরা খাতা দেখছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের আলোচনা, এবং কিভাবে কি লিখলে তারা ফুল মার্কস পাবে সে বিষয় নিয়েও কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো ওভারঅল আমরা যে বিষয়টা রেডি করে নিয়েছি, প্রথমে তোমাদের মূল উত্তরগুলো একটু বলে দেবো যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন উত্তরে খাতা দেখা হয়েছে, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি পরিমাণে পাস করেছে বা ইতিহাসের ক্ষেত্রে কি পরিমাণ ফেল করেছে। আমরা বলে রাখি, মোট আমরা 450 খাতার উপরে ক্যালকুলেশন করেছিলাম। একদম 3জন শিক্ষক, প্রত্যেকে 150 পিস করে খাতা দেখেছেন। তাদের বেস বা তাদের যে কথা, সেই কথার উপরে বেস করেই আজকের যে রিপোর্ট কার্ড সেটা তোমাদের সামনে শেয়ার করব, যে 80+ কতজন, 60+ কতজন, বা কতজন ফেল, ওভারঅল প্রত্যেকটা বিষয়। তো প্রথমেই আমরা আসবো উত্তরপত্রে, অর্থাৎ আমাদের মূল উত্তরটা কি হয়েছে। কারণ আমরা হয়তো দ্রুত গতিতে বলার জন্য দুই একটা ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে, বা তোমাদের ক্ষেত্রেও অনেক অনেক সমস্যা থাকতে পারে যে মূল উত্তর কি ছিল সেটা আমরা জানি না, বা সেটা উত্তর কি করেছে সেটাও জানি না। তো আমি তোমাদের সামনে একদম শর্টকাট করে একটুখানি বলে দিই। আমাদের প্রথম প্রশ্ন ছিল, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কত। এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অ্যান্সার হয়েছে 30টি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের ছিল, জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছেন। তো উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তৃতীয় প্রশ্ন, রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন কবে। উত্তর হচ্ছে 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ছিল, বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিল। উত্তর উমেশ চন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে। উত্তর 1835 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় কবে। উত্তর 1865 খ্রিস্টাব্দে। গয়া মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন অন্যতম। উত্তর হচ্ছে মুন্ডা বিদ্রোহের। 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন। উত্তর হচ্ছে ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়। উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। এই যে উত্তরগুলো বলছি, এই উত্তরেই কিন্তু শিক্ষকরা খাতা দেখেছেন। এর কোনো ব্যতিক্রমী উত্তর লিখলে সেটা কিন্তু রং, ভুল। ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে। উত্তর হচ্ছে 1876 খ্রিস্টাব্দে, 76। বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন। উত্তর জগদীশ চন্দ্র বসু। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে। উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। লালা রাজপথ রায়। বারদৌলি সত্যগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল। উত্তর গুজরাটে। দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল। উত্তর বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়ি বালা দেবী যুক্ত ছিলেন কিসের সঙ্গে। বিপ্লবী আন্দোলনের সঙ্গে। কনকলতা বড়ুয়া শহীদ হন কোথায়। ভারত ছাড়ো আন্দোলনে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। উত্তর হচ্ছে গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে 1961 সালে। হরি সিং রাজা ছিলেন কাশ্মীর রাজ্যে। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন। এসএকিউ কোশ্চেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগ দেন। 1843। মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়। 1829। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন। হরিচাঁদ ঠাকুর। ঠিক ভুলের দিকে চলে আসি। বিপিন চন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর মিথ্যা। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা মিথ্যা। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এটা মিথ্যা। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটা সত্য। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ একটুখানি দেখিয়ে দিই, তাহলে বিষয়টা তোমাদের সামনেও ক্লিয়ার হয়ে যাবে। বল্লভভাই প্যাটেলের সঙ্গে বারদৌলি আন্দোলন, ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে দলিত আন্দোলন, রশিদ আলীর সঙ্গে ছাত্র আন্দোলন, মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর সঙ্গে হচ্ছে হায়দ্রাবাদ। ওকে। এরপর স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আসে। তারপরে চলে আসে আমাদের বিবৃতিটা একটু দেখিয়ে দিই, তোমাদের সুবিধাই হবে। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এক্ষেত্রে উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। পরবর্তী প্রশ্ন, ভারতে উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। এক্ষেত্রে যেটা উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। তারপরে বিবৃতি ছিল, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। এক্ষেত্রে উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। তারপরে চলে আসো, মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটার উত্তর হচ্ছে ব্যাখ্যা 2। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। তো এই হলো আমাদের মূল উত্তর। দেখো, এবার কথা হচ্ছে যে আমরা অন্যান্য যে প্রশ্নগুলো পড়েছি, অর্থাৎ 2 মার্কের কোশ্চেন যদি আমরা বলি, তারপরে 4 মার্কের কোশ্চেন যদি আমরা বলি, তারপরে 8 মার্কের কোশ্চেন যদি আমরা বলি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এর আগেও আলোচনা করেছি যে কোন কোন উত্তরের উপরে বেস করে তোমরা লিখলে ভালো মার্কস পাবে, সেটা আমরা যখন ক্লাস ওয়াইজ আলোচনা করেছি। যেমন অ্যাজ এক্সাম্পল আমি তোমাদের বলে দিতে পারি, ধরো মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ, কারা ফুল মার্কস পাবে। যারা অন্তত এই সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়, জাতীয় সংগ্রাম বলা হয়, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া
বা গণচরিত্র, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, তারাই কিন্তু ভালো মার্কস পাবে, ইভেন ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ধরো এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড ওয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বেতুনের ভূমিকা, সেক্ষেত্রে কিন্তু ডেভিড ওয়ারের ভূমিকার মধ্যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা, হেয়ার স্কুল প্রতিষ্ঠা, নারী শিক্ষা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা, এই পয়েন্টগুলো কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তারপরে দেখো ড্রিঙ্ক ওয়াটার বেতুনের ভূমিকা যদি ব্যাখ্যা করি, তাহলে বেতুন স্কুল প্রতিষ্ঠা, ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা, হ্যাঁ, কলকাতা পাবলিক লাইব্রেরি স্থাপন, তারপরে নারী শিক্ষার উদ্যোগ, এই যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু মূল উত্তরের ভেতরে থাকলেই ভালো মার্কস পাবে। ধরো একা আন্দোলন যারা লিখেছ, কৃষক আন্দোলন বা বাবা রামচন্দ্রের ভূমিকা বা একা আন্দোলন, তো সেক্ষেত্রে বাবা রামচন্দ্রের ভূমিকার মধ্যে অসহযোগ আন্দোলনের সময় যে গুরুত্বটা ছিল, তার মধ্যে অযোধ্যা, রায়বেরেলি, প্রতাপগড় প্রভৃতি অঞ্চলে যে জমিদারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর বর্ণনা দিতে হবে। আচ্ছা, খাজনা ও বেকাশ্রম হ্রাস, সেই বিষয়ে আলোচনা করতে হবে। কুর্মী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ এবং অযোধ্যা কিষাণ সভা গঠনের ক্ষেত্রে তার ভূমিকা, তো এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে। যারা একা আন্দোলন লিখেছো, একার নামকরণ, আন্দোলনের কারণ, দাবি, শপথ, নেতৃত্ব, আন্দোলনের তীব্রতা, অবসান, গুরুত্ব, এইসব বিষয়গুলোর উপর লিখতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা 4 মার্কের ক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আর আলোচনার মূল প্রেক্ষাপটে যাচ্ছি না। তো যারা এইগুলো লিখেছো স্বাভাবিকভাবে 5-6টা পয়েন্ট করে লিখেছো এবং যেভাবে তোমাদের লেখার আমি কথা বলেছিলাম, যারা সেই কাজগুলো করেছো তারা ওভারঅল কিন্তু ভালো মার্কস পাবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি রিপোর্ট কার্ডে, যে আমাদের কেমন কি খাতা দেখা হয়েছে বা টিচাররা খাতা দেখো, টিচারদের সঙ্গে সরাসরি কথা বলেছি, টিচাররা খাতা দেখছেন সেটাও দেখেছি এবং তাদের অভিমত যেটা শুনেছি তার উপরে বেস করেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি, এবং কি পরিমাণে নম্বর তাদের কথা অনুযায়ী বা তাদের দেওয়া যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের সামনে রিপোর্ট কার্ডটা তুলে ধরা। এবার কথা বলি মোট, আমরা যেটা বলেছিলাম যে প্রায় 450 খাতার উপর আমরা কাজ করেছি, বা তাদের যে রিপোর্ট কার্ড টোটাল 450-এর মধ্যে ইতিহাসে প্রথমেই আসবো, ফেল কতজন হয়েছে স্যার? 450-এর মধ্যে টোটাল 450-এর মধ্যে ফেলের পরিমাণ হচ্ছে 38 ক্যান্ডিডেট ফেল, একদম পরিষ্কার 38 ক্যান্ডিডেট মোটামুটি ফেল হয়েছে 450 জনের মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি ইতিহাসেও কিন্তু আমরা প্রায় 10% বলবো না, 8 প্লাস সামথিং বলা যেতে পারে, 4-36, হ্যাঁ 9 থেকে একটুখানি কম। তো যাই হোক, এরকম 8% মতো কিন্তু ইতিহাসে ফেল হয়েছে ওভারঅল। আর যারা ফেল হয়েছে এটুকু বলে রাখি, কিছুই করেনি, খাতায় কিছু লেখেনি, একদম ফাঁকা, কারণ ইতিহাসের প্রশ্ন যথেষ্ট ইজি ছিল এবং যথেষ্ট ভালো মার্কস ছিল। যেখানে কিন্তু হাইয়েস্ট মার্ক কত পেয়েছে অনেকে প্রশ্ন উঠতে পারে, 89, 2-3 জনও কিন্তু পেয়েছে, এরকম খবর তোমাদের দিলাম, যে অর্থাৎ 90-এর মধ্যে 90 বলতে গেলে প্রায় 89 পর্যন্ত কিন্তু নম্বর পেয়েছে। স্বাভাবিকভাবে যে কয়েকজনের সঙ্গে কথা বলেছি এটা তাদের কথাই, যে 89 নম্বর আমার কাছে পেয়েছে, কেউ বলেছে আমার কাছে পেয়েছে, কেউ বা বলেছে আমার কাছে 2 জন পেয়েছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এবার আসা যাক যে তাহলে হাইয়েস্ট মার্ক বললাম, নেক্সট হচ্ছে 80 প্লাস মার্ক কত। টোটাল ক্যালকুলেশনের উপর আমরা যেটা ফলো আপ করে দেখেছি 80 প্লাস মার্ক, তাহলে তার আগে আসো 90 প্লাস মার্ক, 90 প্লাস বলছি মানে 80 থেকে আমি যদি বলি যে 89 পর্যন্ত টোটাল, অর্থাৎ 80 প্লাস মার্ক টোটাল এসছে 62, আমি বলে দিচ্ছি 62 জন মতো পেয়েছে। তারপরে 60 থেকে 80 আমরা ক্যালকুলেশন করেছিলাম, সেখানে 80 মানে 79, ঠিক আছে, মানে লেটার পাইনি 79, এক্ষেত্রে এই সংখ্যাটা হয়েছিল 84, 84 জন। তারপরে 45 থেকে 60-এর মধ্যে এই সংখ্যাটা হয়েছিল 126 জন, আর 25 থেকে 45 এই সংখ্যাটা হয়েছিল 140 জন মতো। এই হলো টোটাল ক্যালকুলেশন। অর্থাৎ আমরা যদি ওভারঅল দেখি তাহলে 80% মার্ক কিন্তু যথেষ্ট ছেলেমেয়ে পেয়েছে এবং যথেষ্ট ভালোই কিন্তু 80, প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু প্রায় 20 বলবো না, মানে 15 to 16 এরকম পার্সেন্টেজ হবে, এটা ক্যালকুলেশন করে একটু দেখতে হবে। তো সেরকম কিন্তু 80% মার্ক, এবং 60 থেকে 79-এর মধ্যে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। ইভেন 45 থেকে 60 কিন্তু টপ মোস্ট স্টুডেন্টরা রয়েছে, মানে সব থেকে বেশি পরিমাণ স্টুডেন্ট 45 থেকে 60, তার সঙ্গে 25 থেকে 45 কিন্তু প্রচুর স্টুডেন্ট। এবার যারাই যে নম্বরটা পাচ্ছে স্বাভাবিকভাবে তার সঙ্গে 8 প্লাস 9 এই নম্বরটা প্রজেক্টের নম্বর এক্সট্রা করে যোগ হয়ে যাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখানে যে নম্বরটা আমি বলছি এটা কিন্তু আউট অফ 90, অর্থাৎ 90-এর মধ্যে যে নম্বরের উপর টিচারটা খাতা দেখেছে। ঠিক আছে, এটুকু শুধু বলে রাখলাম। তো এই হলো আমাদের ওভারঅল যে প্রোগ্রেস রিপোর্ট এবারে হতে চলেছে, এই টাইপসের কিন্তু তোমরা পাবে, রেজাল্টও ঠিক এরকম ভাবে পাবে। আর মূল উত্তরটা তোমাদের যেহেতু শেয়ার করলাম, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারবে যে কেমন কি নম্বর তোমাদের হচ্ছে, এবং সেই নম্বরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কেমন কি পেতে পারো। এবার একটা কথা অনেকেই প্রশ্ন করে, স্যার ইতিহাসে আমার 1-2 মার্ক কম হচ্ছে, আমার কি ফেল হবে নাকি? সেই উত্তরের কথাও বলে দিই। দেখো, একদম সহজ কথা, ইতিহাসের ক্ষেত্রে আমরা 25 ফেলে পাস হয়, সেক্ষেত্রে একটা প্রজেক্টের মার্ক এবং 90-এর মধ্যে একটা মার্ক পেতে হয়। তো প্রজেক্টের মার্কে যে তুমি কত পেয়েছো সেটা তো কেউ বলতে পারবে না আমি ছাড়া, তবে স্বাভাবিকভাবে 8, 9
বা 10-এ 10 এরকমই কিন্তু ছেলেমেয়েরা পায়। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে টোটাল এই প্রজেক্টের মার্ক এবং তোমার থিওরির মার্ক টোটাল মিলে যদি তোমার 20 প্লাস নম্বর হয় তাহলে টেনশন নেওয়ার কিছু নেই। মোটামুটি 3 থেকে 4 মার্ক কিন্তু ইজিলি তোমরা গ্রেস মার্ক পেয়ে যাবে যদি কোনো রকম টেনশন হয়। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু টোটাল মার্ক যদি তোমার সেক্ষেত্রে এই 20 মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিস্ক থাকবে। স্বাভাবিকভাবে তুমি যদি এখানে 8 পাও তাহলে তোমাকে থিওরিতে ন্যূনতমভাবে 13, যদি তুমি প্রজেক্টে 9 পাও তাহলে থিওরিতে ন্যূনতমভাবে 12। এই 21 মার্কের টার্গেট কিন্তু তোমাকে রাখতে হবে, কারণ 21 পেলে বাদ বাকি 4 মার্ক যদি ঘাটতি পড়ে আশা করা যায় যে সেটা গ্রেস মার্কের মধ্যে তুমি পেয়ে যাবে, অত টেনশন নেওয়ার কিছু নেই। কিন্তু তার থেকেও যদি তুমি কম পাও সেক্ষেত্রে একটু রিস্ক থেকেই যাবে। তো যাই হোক, আমরা ওভারঅল একটা বেল্ট তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন কি পরীক্ষা হয়েছে, টিচারটা কেমন কি খাতা দেখেছে, আশা করি নিজেরাও বুঝতে পারবে। আর আরেকটা কথা, অনেকে বলে স্যার নম্বর কি বেশি উঠছে না কম উঠছে, আমার কাছে যেটুকু মনে হয়েছে নম্বর খুব হাই লেভেলে উঠছে ইতিহাসের ক্ষেত্রে, খুবই হাই লেভেলে উঠছে। ঠিক আছে, পরের এপিসোডে আমরা আসবো ঠিক অন্য আরেকটা সাবজেক্ট নিয়ে। দেখার জন্য অবশ্যই লাইক করে রাখো আর শেয়ার করো। আর যদি মনে হয় যে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবি, আমাদের জিওগ্রাফি এবং বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কিছু রেডি করছি ডেটা, সেই ডেটা অনুসারে কিন্তু তোমাদের সামনে খুব তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করবো। চ্যানেলের সঙ্গে থাকো, ধন্যবাদ।